সেহরির আর খুব বেশি সময় বাকি নেই। স্বামীকে নিষেধ করার পরও তিনি নিজের শারীরিক চাহিদা পূরণ না করে শান্ত হলেন না। নিজের সব চাওয়া আদায় করে নেওয়ার ক্ষেত্রে যেন তার জুড়ি মেলা দেয়। তারপরও তিনি বিছানা ছাড়লেন না। শুধু আমাকে ছেড়ে উপর হয়ে বাপাশে ফিরলেন। ওপাশ ফিরে বললেন, তুমি পুষ্পিতা, আগের মতো নেই। আর মজাই পাই না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কি এখন তার কাছে কেবলই বিনোদনের বস্তু? এই বাড়ির বড় বউ আমি। বিয়ে হয়েছে প্রায় 6 বছর। শাশুড়ি নিজে পছন্দ করে আমাকে এই বাড়িতে এনেছিলেন। কত আদরের বউ ছিলাম তখন। স্বামীও আমার রূপের প্রশংসায় কখনো কার্পণ্য করতেন না। কত যত্নে, কত স্বপ্নে সাজানো ছিল আমার সংসার। বিয়ের প্রথম বছর আদরের কোনো কমতি ছিল না। কিন্তু ধীরে ধীরে সেই আদর, সেই যত্ন যেন হারিয়ে গেল। সময় যেতে বুঝলাম, বাড়ির পুরনো ধুলো পড়া আসবাবপত্র মাঝে মধ্যে ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়, অথচ বাড়ির বউয়ের প্রতি যত্ন তো দূরের কথা বরং অবহেলাই তার প্রাপ্য হয়ে ওঠে। প্রথম দিকে স্বামীর অভিযোগ ছিল, আমি তো তোমার স্বামী, তুমি আমার কাছে আবদার করবে না কেন? আর এখন যদি মুখ ফুটে একটি কথাও বলি, সঙ্গে সঙ্গে শোনা যায়, ধাত। তুমি কি ছোট আছো? এসব বাচ্চামি বাদ দাও। একটা সন্তানও তো দিতে পারলে না, অথচ শখের শেষ নেই। আমি অবাক হয়ে তাকাই। এ কি সেই মানুষ, যাকে আমি বিয়ে করেছিলাম? আমি চাহিদাহীন, মধ্যবিত্ত ঘরের মেয়ে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। বিয়ের সময় আমার পরিবার কেমন, সব জেনে শুনেই তো এই সম্পর্ক স্থির হয়েছিল। অথচ এখন সামান্য বিষয়ে শুনতে হয়, তোমার বাপের তো মুরদ হলো না আমার ছেলেকে কিছু দেওয়ার। আমি চুপ করে সহ্য করি। আর উপায়ই বাকি, শাশুড়ির চোখে এখন আমি দোষের আধার, যেন আমি ছাড়া পৃথিবীর সবাই পবিত্র। শ্বশুরমশাই মাঝে মধ্যে আমার হয়ে দু একটি কথা বলতে এলে, শাশুড়ি ও ননদ মিলেই তাকে থামিয়ে দেন। আমার একমাত্র ননদ বয়সে আমার চেয়ে বড়। তার বিয়েও হয়নি এখনো। অথচ খাওয়ার পর নিজের প্লেটটুকু ধুতে বললেও পুরো বাড়ি আমাকে কথা শোনাতে এক মুহূর্ত দেরি করে না। আমাদের সন্তান হচ্ছে না। আমি একদিন সাহস করে স্বামীকে বলেছিলাম, সমস্যাটা একবার ডাক্তারের কাছে দেখানো দরকার। তিনি উত্তর দিয়েছিলেন, সমস্যা যদি তোমারই হয়, তাহলে এত ডাক্তার দেখিয়ে কি হবে? সেদিনও চুপ করেছিলাম। এই বাড়িতে আরও জন বউ আছে। তারা শিক্ষিত, বড় ঘরের মেয়ে, তাই তাদের কদরও বেশি। দিন রাত এতজন মানুষের রান্নাবান্না একাই সামলাই। এখন রোজার মাস। কাজের চাপে নামাজ পড়ারও অবসর পাই না। কোরআন শরীফ হাতে নিতে গেলেই শাশুড়ির যেন নানান আপত্তি শুরু হয়। তবুও মুখ বুজে পড়ে থাকি। নারীদের জীবন কি তবে এমনই অবহেলার? ইদানিং মুরাদ আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেন না। তার ব্যবসার জন্য টাকা দরকার। আমার বাবার ভিটেমাটি বিক্রি করে দিতে রাজি হইনি বলেই হয়তো তিনি দূরত্ব বাড়িয়েছেন। আমি শব্দ করি না, ক্ষত লুকিয়ে রাখি। তাই তার বিষাক্ত আচরণ বাইরের কেউ টের পায় না। কিন্তু এখন সবকিছুই অসহ্য লাগছে। পুষ্পিতা ঘড়ির দিকে তাকালো। আবার উঠতে হবে রান্না করতে। এই বাড়ির একেকজন একেক সময়ে খায়। সব কাজ শেষ করে, সবাইকে খাইয়ে, নিজের বিছানায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। তার ওপর স্বামী রোজা কখনো রেখেছেন কি না জানা নেই। দুপুরে তার জন্য আলাদা করে খাবার রান্না করতে হয়। বাসায় এসে খেয়ে যায়। সেদিন বললাম, তুমিও তো রোজা রাখলে পারো। সঙ্গে সঙ্গে শাশুড়ি বলে উঠলেন, আমার ছেলেকে কত আদর যত্নে মানুষ করেছি জানো? সে কি রোজা রাখতে পারে? কত পরিশ্রম করে ছেলেটা, রোজা রাখা কি সম্ভব? আমি সেই কথারও জবাব দিলাম না। জীবনটা আর আমার জীবন রইল না। সুখী দাম্পত্য জীবন জাহান্নামে বদলে গেল। একদিকে স্বামীর চাহিদা, অন্যদিকে রান্নায় সামান্য দেরি হলেই শাশুড়ির তিরস্কার। কখনো কখনো মনে হয়, আমি কি মানুষ, নাকি কেবল দায়িত্ব আর চাহিদার ভারে চাপা পড়ে থাকা একটা নামহীন অবহেলা? ড্যাশ। সকাল থেকে একটানা কাজ করেই যাচ্ছি। আজ বাড়িতে বড় করে ইফতারের আয়োজন। মুরাদের বন্ধুরা আসবে। শাশুড়ি বারবার এসে তাগাদা দিচ্ছেন, এতক্ষণ লাগে নাকি? এত খাও, শরীরের জোর কোথায় যায়? কথার বেলায় তো গলার জোর কমে না। আমি চাইলে উত্তর দিতে পারতাম। কিন্তু এই সমাজে যুক্তির কথা বললেই মেয়েদের বেয়াদব উপাধি পেতে হয়। তাই চুপ থাকাই শিখেছি। সন্ধ্যার পর বাড়ি ভরে গেল মানুষে। মুরাদের বন্ধুদের মধ্যে একজন নারীও এসেছে। শাশুড়ি নিজে তাকে ডাইনিং টেবিলে মুরাদের পাশের আসনে বসালেন। কত আন্তরিকতা, কত যত্ন। সেই দৃশ্য দেখে আমার বিয়ের প্রথম দিকের দিনগুলোর কথা মনে পড়ে গেল। তখন আমাকেও এমনই সবার সামনে যত্ন করে বসানো হতো। আরও একটু লক্ষ্য করে দেখলাম, মুরাদের দৃষ্টি বারবার সেই মেয়েটির দিকে যাচ্ছে। তার খোঁজখবর নেওয়ার যেন শেষ নেই।
অথচ কখনো তো বলেনি তার এমন কোনো ঘনিষ্ঠ বান্ধবী আছে। 6 বছরে এই প্রথম মেয়েটিকে দেখলাম আমি। খাওয়া শেষে সবাই বসার ঘরে গল্পে মেতে উঠল। মুরাদের 2 বন্ধুর স্ত্রীও এসেছেন। তাদের সঙ্গে টুকটাক কথায় জড়িয়ে গেলাম। মেয়েদের এক অদ্ভুত স্বভাব, মনের কথা বলার মতো কাউকে পেলে কথা যেন আর থামতে চায় না। বাড়ির অন্যরাও এসে আমাদের সঙ্গে যোগ দিল। হঠাৎ খেয়াল করলাম যে শাশুড়ি আমাকে বসে থাকতে দেখলেই বিরক্ত হন, আজ তিনি সম্পূর্ণ নীরব। আমি কাজ ফেলে বসে গল্প করছি, তবুও তার কোনো আপত্তি নেই। অদ্ভুত লাগলো। আমি সবার মাঝখান থেকে উঠে বললাম, তোমরা বসো, আমি একটু আসছি। নিজের ঘরের কাছে গিয়ে কেমন যেন অস্বস্তি হলো। দরজার ফাঁক দিয়ে সামান্য আলো বেরোচ্ছে। অকারণ কৌতূহলে উকি মারতেই শরীর জমে গেল। দেখলাম, মুরাদ সেই মেয়েটিকে পেছনে থেকে জড়িয়ে ধরে তার পিঠে চুমু খাচ্ছে। এক মুহূর্তে পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর চিৎকার আটকে গেলেও শব্দ বের হলো না। দ্রুত সরে দাঁড়ালাম সেখান থেকে। ঠিক তখনই শাশুড়ির ডাক ভেসে এলো, কোথায় গেলে? চোখের জল আর ভাঙা চিৎকার গিলে নিয়ে শান্ত গলায় বললাম, আম্মা, আসছি। স্বামীর পরকীয়ার বিষয়টা জানার 1 সপ্তাহের মধ্যেই জানতে পারলাম, আমি মা হতে চলেছি। তবে জীবন থেকে একটা জিনিস শিখলাম, কিছু সত্য নিজের ভেতরে রাখাই ভালো। এই 1 সপ্তাহে স্বামীর সঙ্গে আমার তেমন কোনো কথাই হয়নি। নিজের রুমে যেতেও কষ্ট লাগত। চোখের সামনে বারবার সেই নোংরা দৃশ্যগুলো ভেসে উঠত। তার থেকেও কষ্টের বিষয় ছিল এই বাড়ির সবাই জানত ওই মেয়ের সঙ্গে আমার স্বামীর সম্পর্ক আছে। খুব শিগগিরই নাকি তাকে বিয়েও করে ফেলতে পারে। অথচ আমি কিছু জানতাম না। আজ সকালেও শরীর খারাপ নিয়ে ঘুম ভাঙল। আমাদের ফ্ল্যাটের ছাদে একটা ছোট্ট রুম আছে। সেখানে একজন মহিলা থাকেন, নাম লিলি। তার পরিবার বলতে তিনি নিজেই। ছাদে গেলে প্রায়ই তার সঙ্গে আমার কথা হয়। আমার দুঃখ বোঝার মতো একজন মানুষ যেন তিনি। সকাল সকাল অসুস্থ শরীর নিয়েই বাড়ির সবার কাপড় ধোয়ার দায়িত্ব পড়ল আমার ওপর। ছোট যা তার স্বামী আর বাচ্চার কাপড়গুলো আমার হাতে দিয়ে বলল, ভাবি, আমার শরীরটা আজ খুব খারাপ। আপনি যদি আমার মেয়ে আর আপনার দেবরের কাপড়গুলো ধুয়ে দিতেন। আমি বললাম, আজ আমার নিজের শরীরটাও ভালো না। কোথা থেকে যেন শাশুড়ি এসে বললেন, ছোট বউয়ের তো বাচ্চা আছে। সে এত কাপড় ধুলে বাচ্চারও জ্বর এসে পড়বে। আর সে বাচ্চা সামলাবে না। তুমি তো আজাইরাই আছো। কাজ করলে কি হাত ক্ষয় হয়ে যাবে? তোমার বাপ মা কি তোমার হাতে সোনা বেঁধে দিয়েছে নাকি? শেষ পর্যন্ত খারাপ শরীর নিয়েই কাপড় ধুয়ে 5তলা সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম আমি। একটা সিঁড়িতে পা রাখি, আর বুকের ভেতর এক টুকরো আর্তনাদ ঝলসে ওঠে। কাপড় মেলে ফিরে আসছিলাম, হঠাৎ ছাদের সেই মহিলাটা আমাকে ডেকে বললেন, ভাবি, ভেতরে আসেন। কয়দিন ধরে আসেন না আপনি? আপনার সঙ্গে তো কথাই হয় না। আপনাকে খুব অসুস্থ লাগছে। আমি না চাইতেও তিনি জোর করে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। এর আগেও তিনি বলেছিলেন, কিন্তু আমি যাইনি। আজ তার ভেতরের ঘরে বসলাম। ভেতরে গিয়ে দেখলাম একটা তাক ভরা সারি সারি শিশি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এসব কি, বোন? তিনি শান্ত গলায় বললেন, বিষ, নানা রকম বিষ। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতেই তিনি বললেন, আমার বাবা গ্রামের কবিরাজ ছিলেন। নানা ধরনের গাছপালা দিয়ে বিষ আর বিষের প্রতিকার বানাতেন। এসব অনেক কাজে লাগে, কখনো মানুষকে বাঁচাতে, কখনো মারতে। সে আমায় তার বারান্দায় নিয়ে গেল। একটা অদ্ভুত সুন্দর ফুলের গাছ দেখিয়ে বলল, সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এই ফুলের নাম ওলিয়ান্ডার। এই সুন্দর ফুলটা থেকেই বিষ তৈরি হয়। যাদের হাঁপানির সমস্যা আছে তাদের জন্য মৃত্যু নিয়ে আসে এই ফুলের সুবাস। আমি চুপ করে রইলাম। তাকিয়ে দেখলাম সেই ফুলটিকে ভালো মতো। রুমে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বেশিক্ষণ বসতে পারলাম না। বাসায় গিয়ে রান্নার আয়োজন করতে হবে, নইলে আবার শাশুড়ির বকুনি শুনতে হবে। বাসায় গিয়ে আবার অবাক হলাম। মুরাদ এসেছে, সঙ্গে তার মেয়ে বন্ধুকে নিয়ে। তবে এবার আর লুকিয়ে নয়, বউ করে, কোর্ট ম্যারেজ করে এনেছে। মুহূর্তের মধ্যেই সবাই তাকে আপন করে নিল, আর আমাকে পর করে দিল। ঘরটা হঠাৎ খুব ছোট মনে হতে লাগলো পুষ্পিতার। চারদিকের দেয়ালগুলো একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। কেউ তাকে কিছু জিজ্ঞেস করল না। কেউ তাকালো না ঠিক মতো। পুষ্পিতা দরজার পাশে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। তার মনে হচ্ছিল, সে যদি এখনই অদৃশ্য হয়ে যায়, তবুও হয়তো কেউ টের পাবে না। মুরাদ একবারও তার দিকে তাকালো না। যেন চোখে চোখ পড়ে গেলে কোনো অস্বস্তিকর সত্য সামনে চলে আসবে। আর সেই সত্যটা এ বাড়ির কেউ দেখতে চায় না। পুষ্পিতার বুকের ভেতরটা ধীরে ধীরে জ্বলে ওঠে। রাগ, অপমান, লজ্জা, অসহায়তা সব পুরায় তাকে।
বাইরে থেকে তাকে এখনো শান্তই দেখাচ্ছে। তার হাতটা অজান্তেই নিজের পেটের ওপর গিয়ে থামল। সেখানে একটি নতুন জীবন সবেমাত্র জন্ম নিতে শুরু করেছে। এই খবরটা সে কাউকে বলেনি। বলতে ইচ্ছাও করেনি। হঠাৎ তার মনে হলো, এই পৃথিবীতে এই মুহূর্তে তার আর এই ছোট্ট অনাগত প্রাণ ছাড়া কেউ নেই। ঘরের ভেতর হাসির শব্দ আরো জোরে উঠল। কেউ বলল, নতুন বড় বউকে মিষ্টি খাওয়াও। পুষ্পিতার গলাটা শুকিয়ে গেল। কিছুদিন আগেও এই বাড়িতে বড় বউ বলতে তাকেই বোঝানো হতো। আজ সে দাঁড়িয়ে আছে নিজের জীবনের বাইরের একজন দর্শকের মতো। পুষ্পিতা হঠাৎ থেমে গেল। শব্দগুলো, হাসি, মুখের অভিব্যক্তি সবকিছু একসাথে তার ভেতর ঢুকে এসে কেবল নিঃশব্দ হয়ে গেছে। সে জানত, এ মুহূর্তে কোন বিক্ষোভ, কোন প্রশ্ন বা কোনো অভিযোগ অযৌক্তিক। কে যেন বলেছিল মানিয়ে না নিতে পারলে জীবন অসুন্দর। সে একবার পেটে হাত বুলিয়ে চোখের জল মুছে এগিয়ে এলো। তাকে স্বাভাবিক হতে দেখে শাশুড়ি হাসি দিয়ে বললেন, পুষ্পিতা, তুমি যেভাবেই করো না কেন, বাসর ঘরটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। বুঝলে, আর মেনে নিয়েছো এটাই ভালো হয়েছে। জন বোনের মতো থাকবে। পুরুষ মানুষ জানো না 4টা বিয়ে করতে পারে। পুষ্পিতা মাথা নেড়ে অমলিন সম্মতি দেখালো। হ্যাঁ, তার কণ্ঠে কোনো ব্যথা বা অভিযোগ নেই। মুরাদ পাশে দাঁড়িয়ে কিছু বলল না, কিন্তু তার চোখে একরাশ প্রশান্তি ফুটে উঠল। সব মেনে নিয়েছো এটাই তোমার জন্য ভালো হয়েছে। শাশুড়ি হালকা খোঁচা দিয়ে বললেন, এখন আমার মুরাদ একটা সন্তানের মুখ দেখতে পাবে। পুষ্পিতা জবাব দিলেন না। নিজের রুমের সামনে এসে চারপাশে একটু চোখ বুলাল সে। তার স্বামীর বাসর সে সাজাবে? এর চেয়ে হতভাগিনী দুনিয়ায় আর আছে কি? সে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ তার শাশুড়ি পেছনে থেকে এসে বলল, ওই কাশেমের ফুলের দোকানটা আছে না? একটু কষ্ট করে ঘর সাজানোর ফুলগুলো এনে নিও। আমরা দেখতেই তো পাচ্ছ সবাই ব্যস্ত। মুরাদ নতুন বউকে রেখে ফুল আনতে গেলে কেমন দেখা যায় বলো দেখিনি? বাসায় ছেলেগুলোও তো নেই। তোমার শ্বশুর তো এমনিতেও চলাফেরা ঠিক করে করতে পারে না। আর তুমি তো সবসময় বাজার সদাই করো, অন্য বউদের তো আর তোমার মতো বাজার ডিঙিয়ে বেড়ানোর অভ্যাস নেই। যাও একটু কষ্ট করে। ফুল চাই? ফুল ছাড়া কি বাসর হয় নাকি? যাও জলদি। আর শুনো, রজনীগন্ধা আনবে না কিন্তু। আমার ছেলের তাতে অ্যালার্জি হয়। জানোই তো হাঁপানির সমস্যা আছে ছেলেটার। আচ্ছা। পুষ্পিতা রুমের ভেতর ঢুকে আরেকবার চারদিকে তাকালো। অতঃপর তার মুখটা আরো শান্ত হয়ে গেল। সে টেবিলের ওপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে একটা কল করল। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসতেই সে বলল, লিলি আপা, আমার ফুল লাগবে। কেন? বাসর সাজাবো স্বামীর। কি ফুল চাই? ওলিয়ান্ডার। সমাপ্ত। বিষাক্ত _ বাসর।